চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস, অবরোধ প্রত্যাহারের আহ্বান উপাচার্যের। আগুনে ঝলসে দেওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল বার্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আমরা এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। অভিযুক্ত অধ্যক্ষ আটক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। বরগুনায় ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি, ভবনটি পুনর্নির্মাণ করা হবে বললেন এলজিআরডি মন্ত্রী। দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসযোগ্যতা সনদ ছাড়াই রাজধানীর বহুতল ভবনে বাসিন্দারা। এবং প্যারোলে নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি, গণ অনশনে বললেন ফখরুল। চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে দলটি, অভিযোগ তথ্যমন্ত্রী। আর যারা তাদের নেতা তারা বলছেন যে সেখানে সুচিকিৎসা হবে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। পুলিশের অভিযোগ, শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে গেলেও ছাত্রলীগের উস্কানিতে সংঘর্ষ বাধে। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। ছাত্রলীগ নেতাকর্মীদের মামলার প্রত্যাহার, মুক্তি, হাটহাজারী থানার ওসি প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে অবরোধ শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ। দুপুর 12টার পর পুলিশ তাদের মূল ফটক থেকে সরিয়ে দিতে চাইলে বাধে সংঘর্ষ। বিক্ষুব্ধ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, পরে টিয়ার গ্যাস ছুড়ে ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে। অবরোধকারীরা ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয়। এ সময় 3 পুলিশ সদস্য সহ দুপক্ষের অন্তত 8 জন আহত হয়। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। আশ্বস্ত করি যে তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হবে, কিন্তু তারা বিনা উস্কানিতে পুলিশের উপরে হামলে পড়ে এবং আমরা মৃদু লাঠিচার্জ করি এবং আমাদের জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগের একাংশ। আমাদের পাশে সাধারণ শিক্ষার্থীরা আছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। গোটা কয়েক শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয় জিম্মি থাকতে পারে না বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তাদেরকে বলছি আহ্বান জানাবো, তোমরা আসো, তোমাদের যৌক্তিক দাবিগুলো আমি দেখব, আগেও বিবেচনা করেছি, এখনো করব। তোমাদের সাথে আলাপ আলোচনা করে আমরা শিক্ষার্থী ছাড়া বিশ্ববিদ্যালয়ে চলবে না। কিন্তু গুটি কয়েক শিক্ষার্থীর জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে যে অবরোধ করা হবে। ছাত্রলীগের অবরোধের কারণে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি, তবে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভি ইসলাম, টিভি। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক আটকে অবস্থান নেয়। আন্দোলনকারীদের দাবি, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হাসিনুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে আজ থেকে ক্লাস ও পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরের 80% পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মাদ্রাসার এক শিক্ষক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নুসরাতের পরিবার। অন্যদিকে মাদ্রাসা ছাত্রীকে যথাযথ চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান। ফেনী সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির আগুনে পোড়ার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। নুসরাতের ভাই মাহমুদুল হাসানের ভাষ্য অনুযায়ী মার্চ মাসে কলেজের অধ্যক্ষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় নুসরাত। এ ঘটনায় মা শিরিন আক্তার মামলা করলে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এরপর থেকেই মামলা তুলে নেওয়া সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় নুসরাতের পরিবারকে। এ অবস্থায় এবার আলিম পরীক্ষায় অংশ নেয় নুসরাত। 6 এপ্রিল নুসরাতের আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। বোনকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসার 30 মিনিট পর মোবাইলে নুসরাতের অগ্নিদগ্ধের খবর পান। কলেজে গিয়ে বোনকে দগ্ধ অবস্থায় দেখেন ভাই মাহমুদুল। সহপাঠীদের মাধ্যমে ডেকে কলেজের ছাদে হাত পা বেঁধে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। মুখোশ পরা ছিল, বোরকা পরা ছিল, হাতে মোজা ছিল, চশমা ছিল। তো ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপালের পক্ষে যেগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। ও বলছে না, এটা সত্য, এটা যেহেতু মামলা হয়েছে এটা আইনের গতিতে চলবে। এই ধরনের কথাবার্তা বলার কারণে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তোকে। ওর হাত পা বাঁধা হয়েছিল। এই কথাটাকে আইসিইউতে ও একটা এসআইকে বলতেছে, পুলিশের কর্মকর্তাকে বলতেছে, আমি শুনতেছি যে হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, এর গায়ে আগুন দিয়ে দিয়েছিল। ওই আগুন ধরার কারণে ওগুলো হাতের এগুলো ছুটে যাওয়ার কারণে ও উপর থেকে দৌড়ে নিচে আসতেছে, তখন মানুষে দেখছিল আর কি। নুসরাত এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে রয়েছে। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল জানিয়েছেন নুসরাতের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার প্রায় 80%-এর বেশি বার্ন। আমরা সকালে একটা মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি। তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল বার্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আমরা এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না, তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক আফসার হোসেন ও নুসরাতের সহপাঠী আরিফুর রহমানকে আটক করেছে পুলিশ। এই ব্যাপারে মামলা হয়েছে, অধ্যক্ষকে আমরা গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করছি। আমাদের মামলা তদন্তাধীন আছে। পরবর্তীতে এই ঘটনার বিষয়টুকু আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। প্রভোগ মেয়েটি যে অভিযোগ করেছিল তারপর থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে এখন জেলে রয়েছে। মানে আমাদের শিক্ষক সমাজকে অনুরোধ করব তারা যেন বিষয়টিকে আর সতর্ক হন এবং তারা যেন এই সামাজিক অবক্ষয় থেকে নিজেরা বের হয়ে আসতে পারে এবং তাদের বিরুদ্ধে যেন এরকম কোনো অভিযোগ না আসে। মাদ্রাসা কমিটির সঙ্গে বৈঠক করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করেছে ফেনী জেলা প্রশাসন। আতিকা রহমান, RTV, ঢাকা। বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ খসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহতের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক কবির মাহমুদ জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলমকে প্রধান করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তালতলের ইউএনও, LZRD প্রকৌশলী ও পুলিশ বিভাগের প্রতিনিধিকে সদস্য করে কমিটি করা হয়েছে। এদিকে এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার রাতে মানসুরাকে গ্যান্ডামারা গ্রামের বাড়িতে দাফন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা রিপোর্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেব। এদিকে বরগুনায় বিদ্যালয়ের ছাদ ধসে হতাহত শিক্ষার্থীদের পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিকেলে হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই রুল দেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বরগুনার জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিকে এই রুলের জবাব দিতে বলা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। এছাড়া পুরো ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে দুর্ঘটনা কবলিত ওই স্কুলটি পুনর্নির্মাণের নির্দেশও দেন তাজুল ইসলাম। এর জন্য দায়িত্বপ্রাপ্ত LZED-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
অন্যদিকে বাসযোগ্যতার সনদ না নিয়েই রাজধানীতে বহুতল ভবনগুলোতে বাসিন্দাদের তুলে দিচ্ছে আবাসন কোম্পানিগুলো। ভবনগুলোতে নেই আগুন নিয়ন্ত্রণের নির্দেশিত ব্যবস্থা, আছে নকশারও গরমিল। এমন চিত্র উঠে এসেছে রাজুকের অভিযানে। তথ্য সংগ্রহ করে এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কর্মকর্তারা। আরাফাতুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডি এলাকার বহুতল ভবনের ফ্ল্যাটের এক একটি কয়েক কোটি টাকা বিক্রি করে আবাসন কোম্পানিগুলো। কিন্তু ফ্ল্যাট তৈরির পর ব্যবহারের আগে রাজউকের যে অকুপেন্সি সার্টিফিকেট বা বাসযোগ্যতার সনদ নিতে হয় তা নেয়নি প্রতিষ্ঠানগুলো, কারণ তারা নকশার বাইরে গিয়ে কাজ করে। এমন প্রমাণ পেয়েছে রাজুকের তদন্ত দল। প্রতিষ্ঠানগুলো রাখে না আগুন নেবানোর ন্যূনতম ব্যবস্থাও। ফায়ার এক্সিট যেগুলা মেটাল ডোরের হওয়ার কথা সেগুলা এরা অত্যন্ত সাধারণভাবে কাঠের দরজা দিয়ে লাগাইছে, যেটা গ্রহণযোগ্য না। ফায়ার অ্যালার্ম, তারপরে এক্সটিংগুইশার, ফায়ার বক্স, এগুলা এখানে এখনো সেট করা হয়নি। এ নিয়ে ভ্রুক্ষেপ নেই আবাসন কোম্পানির, কারণ ফ্ল্যাট বিক্রির পর তাদের দায়িত্ব শেষ। অকুপেন্সি সার্টিফিকেট যেটা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে সাবমিট করতে হয়, সেটা আমরা রাজুকে সাবমিট করেছি। ধানমন্ডি এলাকার বেশিরভাগ বহুতল ভবনেই একই অবস্থা। অনেকের আবার আগুন নেবানোর এক্সটিংগুইশার থাকলেও মেয়াদ নেই। মানুষ অকুপেন্সি সার্টিফিকেট নিচ্ছে না, যে কারণ হলো যে তারা ডেভিয়েশন আছে কম বেশি। তারাও জানে যে এটা অ্যাপ্লাই করলে পাবে না, অকুপেন্সি ছাড়াই তারা এটা করতেছে, যেটা অপরাধ। ধানমন্ডি এলাকার প্রায় শতাধিক বহুতল ভবনে অভিযান চালিয়ে বেশিরভাগেরই অনিয়মের দেখা পেয়েছে রাজুকের তদন্ত দল। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। রোহিঙ্গাদের মধ্যে যারা হতাশাগ্রস্ত, স্বার্থান্বেষী মহল তাদের খারাপ কাজে লাগাতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সৌজন্য দেখা করতে গেলে এই শঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। এ সময় এই সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার কথা জানান মার্ক ফিল্ড। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নজিয়াতা। এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। প্যারোলে নয়, যে কোনো মূল্যে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সরকার খালেদা জিয়াকে আর বেশি দিন কারাগারে আটকে রাখতে পারবে না বলে মনে করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্যারোলে মুক্তি নিলে খালেদা জিয়ার অস্তিত্ব এবং গণতন্ত্রের মৃত্যু হবে বলে মনে করেন কাদের সিদ্দিকী। বিএনপির গণ অনশন কর্মসূচিতে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিএনপির গণ অনশন কর্মসূচি। সেই গণতান্ত্রিক অধিকারটুকু পর্যন্ত যারা দেয় না। একাত্মতা প্রকাশ করেন জাতীয় ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোটের নেতারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন বক্তারা। কোনো প্যারোলে যাবে না, প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে মাঠে যেতে হবে, রাজপথে যেতে হবে, আবার রাজপথের আন্দোলনের মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। খালেদা জিয়ার মুক্তি না হলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি নিয়ে দোটানায় বিএনপি। হয় আমরা তাকে আমাদের মাঠে ফিরিয়ে আনবো, আর না হয় আল্লাহর কসম আমরা তার কাছে চলে যাব। হ্যাঁ, স্বেচ্ছায় কারাবরণ এটা ভালো প্রোগ্রাম, কিন্তু প্রশ্ন হলো মামলা হলে পাড়ায় থাকি আদালতের বাসে যাই না। এই সরকার যে এই প্রক্রিয়ায় গণতন্ত্র দমন করার জন্য নেতৃবৃন্দ দমন করছে, একই প্রক্রিয়ায় আমরা এই সরকারের বিরুদ্ধাচরণ করব এবং তাদেরকে দমন ইনশাআল্লাহ আমরা করব। ঘরে বসে প্রতিবাদ কিংবা আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় মন্তব্য করে আন্দোলনের প্রস্তুতি নিতে কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। এই স্লোগান দিয়ে ওনার মুক্তি অর্জন করা সম্ভবপর হবে না, আইনি প্রক্রিয়া সম্ভবপর হচ্ছে না, একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন। সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে আরো সুসংগঠিত করে আমরা ঘুরে দাঁড়াই, ইনশাআল্লাহ জনগণ আমাদের পিছনে আসবে। যে কোনো মূল্যেই দেশ ও নেত্রীকে মুক্ত করতে হবে এবং সেই মুক্তি আন্দোলন আমাদেরকে অবিলম্বে শুরু করতে হবে। বন্ধুগণ, আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তো আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। পরে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিএনপি নেতাদের অনশন ভাঙান।
মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ শুনানি করেন। 2015 সালের 2রা ফেব্রুয়ারির ঘটনায় পরদিন 14 গ্রাম থানায় হত্যা মামলা করে পুলিশ। আবেদন না করে খালেদা জিয়ার মুক্তি নিয়ে অহেতুক কথা না বলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যুব সম্মেলনের উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া চাইলে প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন। আবেদনের পর সরকার তা বিবেচনা করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ তাদের নেতারা যেভাবে কথা বলছেন, মনে হচ্ছেন যে তারা সবাই এক একজন বিশেষজ্ঞ ডাক্তার। যেখানে বেগম খালেদা জিয়া তিনি নিজে বলছেন যে তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন, সেখানে তার চিকিৎসা ভালো হচ্ছে। সেখানে যিনি রোগী তিনি বলছেন তিনি ভালো অনুভব করছেন, আর যারা তাদের নেতা তারা বলছেন যে সেখানে সুচিকিৎসা হবে না। খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করেননি, করলে আইনে বাধা না থাকলে বিবেচনা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ট্রান্সন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ শীর্ষক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা সতর্কতা ঘোষণা করেছে সেরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। এদিকে আগামী 9 এপ্রিল পাবনায় 614 জন চরমপন্থী আত্মসমর্পণ করবে জানিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো আপনাকে। আমরা এটা দেখেছি তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে, মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করেন। সারা বাংলাদেশে কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের আমাদের কাছে ইনফরমেশন আমাদের কাছে নেই। তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তারা আমাদের কাছে শেয়ার করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা দেখে বিশ্ববাসী আজ বিস্মিত বলে মন্তব্য করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নোয়াখালীর সেনবাগে খাজুরিয়া আসিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের নতুন 4তলা ভবন উদ্বোধন করে তিনি বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতে উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার। পরে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আলহাজ মোর্শেদ আলম। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ আবুল বাশার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 10 বছরের যে উন্নয়ন বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে, আজকে তার উন্নয়ন দেখে সারা পৃথিবী হতভম্ব হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে, দেশকে উন্নয়ন দিয়ে গেছে। ওনার নেতৃত্বে আস্থা রেখে আপনারা এগিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, আর আমাকে আপনার সহযোগিতা করুন। আপনাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। শিল্পের উন্নয়নকে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিকেলে জাতীয় রাজস্ব ভবনে উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। তিনি বেশ কয়েকটি ব্যবসায়ী উদ্যোক্তা সংগঠনের সঙ্গেও বৈঠক করেন। পরে ব্যবসায়ীদের বেশ কিছু দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান জানান, দ্বৈত করের বিষয়ে বিবেচনা করা হবে। পরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে চেয়ারম্যান জানান, নতুন করে ট্যাক্স রেট বিবেচনার সুযোগ না থাকলেও ব্যবসায়ীদের অনেক দাবি বিবেচনা করা হবে। পাহাড়ি জনপদ যারা অশান্ত করে রেখেছেন তাদের রক্তক্ষয়ী সংঘাত
পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাঙ্গামাটির বাঘাইছড়িতে হামলায় নিহত ভোট কর্মকর্তাদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনে প্রাণহানি ঠেকাতে ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে নিহতদের পরিবারকে 5.5 লাখ, গুরুতর আহতদের 1 লাখ এবং আহতদের 50,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। গত 18 মার্চ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 7 জন। জীবনের বিনিময়ে কোনো ব্যবসা হতে পারে না। দুপুরে পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এমন কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আরও জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। রাজধানীর আরমানিটোলা মাঠের পশ্চিম পাশে রোববার দুপুরে পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসার সংকট ও সমাধান শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, জীবনের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করে তারপর ব্যবসা করতে হবে। জীবনের বিনিময়ে ব্যবসা হতে পারে না। ব্যবসা জীবনের জন্য, ব্যবসা জীবন মান উন্নয়নের জন্য। ব্যবসা বাণিজ্য করব জীবনকে নিরাপদ রেখে। আমি নিজে বাঁচতে চাই, আমি আমার প্রতিবেশী, আমার প্রিয়জনকে বাঁচাতে চাই। প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় রাসায়নিক পল্লী নির্মাণের কথাও জানান মেয়র। আমরা ছোট ছোট গ্রুপ করে আমরা আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে করে ভবিষ্যতে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা যাতে তাৎক্ষণিকভাবে নিজেরাই সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। এ সময় পুরান ঢাকায় ছোট ছোট কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কথাও জানানো হয়। স্যার যে কথা বলেছেন, আগামী 1 সপ্তাহের ভিতরে আমার এখানে স্টেশন আমি করে দিচ্ছি। ধন্যবাদ। এইটা না, স্যারকে আরো অনুরোধ জানাবো, পুরাতন ঢাকা কভার করার জন্য আমাদের আরো 7-8টি জায়গা দরকার। স্যার যদি আমাদেরকে জায়গা দেন, আমরা ওই জায়গাতেও আমরা স্টেশন এস্টাবলিশ করে দেব। অনুষ্ঠানে কেমিক্যাল ব্যবসায়ী ও এলাকাবাসীরও মতামত নেওয়া হয়। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। চালকের বেপরোয়া গতির কারণে কোনো দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সড়ক নিরাপত্তা আইন 2018 বিধিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। শিগগিরই এই আইনের বিধি প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাগো ফাউন্ডেশন আয়োজিত নিরাপদ সড়ক আইনের প্রয়োগ ও জনসচেতনতা বিষয়ক আলোচনায় তিনি কথা জানান। এ সময় তিনি এও জানান, শুধু আইন দিয়ে নিরাপদ সড়ক সম্ভব নয়, প্রয়োজন ব্যক্তি সচেতনতা। Regulating the entire transport system from A to Z. কেউ আইনের বিপরীতে কাজ করে তাহলে ধারা 66 থেকে ধারা 105 পর্যন্ত শাস্তির বিধান আছে বিভিন্ন রকম অপরাধের জন্য। এই 41টা ধারা আছে শুধু শাস্তির বিধান, অন্যগুলি ধারা কিন্তু এই সড়ক নিরাপদ সড়ক কিভাবে হবে সেই সব বিধানগুলি তৈরি করা। এদিকে বগুড়ার শাহজাহানপুরে ট্রাক চাপায় অটোরিকশার 2 আরোহী মারা গেছেন। দুপুরে বগুড়া ঢাকা মহাসড়কের 9 মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাক। এতে অটোরিকশার 3 যাত্রী আহত হন। হাসপাতালে নেয়ার পর এদের 2 জন মারা যান। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারকুণ্ডে ট্রাক ক্রেন সংঘর্ষে ট্রাক চালক মারা গেছেন। চুয়াডাঙ্গায় আলাদা দুর্ঘটনায় মোটরসাইকেল 2 আরোহী নিহত হয়েছে। বরিশালের বিমানবন্দর থানার 6 মাইল এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে 1 জন। সিরাজগঞ্জের সৈয়দাবাদে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শরীফ নামে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাত দলটি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কে ডাকাতি করে আসছিল। অন্যদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কারবালা এলাকায় রামচন্দ্র দাস নামে এক ইজি বাইক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। চট্টগ্রামের খালপাড় এলাকায় লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের সূর্যদিঘল এলাকায় 3 বছরের শিশু
আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে। এছাড়াও ফেনীতে নিখোঁজের 7 দিন পর ডোবা থেকে 8ম শ্রেণীর ছাত্র আরাফাতের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরির কারণে বিলীন হওয়ার পথে সোনাগাজী উপজেলার 4টি গ্রাম। নিজেদের ভিটে মাটি সহায় সম্বল নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। প্রশাসনের সহায়তা চাইলেন অনেকে। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। নদী ভাঙনের মুখে পড়ে বিলীন হওয়ার পথে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণজয়, গুচ্ছগ্রাম, চর লামছি, ডুব্বা, পূর্ব সোনাপুর এবং বাদামতলী সহ নদীর পাশের গ্রামগুলো। স্থানীয়রা বলছেন, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রভাবশালী মহল ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর মাঝখানে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে নদীর গতিপ্রবাহ বাধার সম্মুখীন হয়ে ভাঙন সৃষ্টি করছে। দ্রুত স্থায়ী হোক আর অস্থায়ী হোক একটা বেন্তকে কি বাদ করি বা ব্লক সিস্টেমে যে বা বালি সিস্টেমে বস্তা ভরি দিয়ে অন্তকে এখানে পানি নদীর ভাঙ্গা রোধ করতে হইব। নদীর প্রকৃত গতিপথটা ফিরিয়ে আনার জন্য যেন পানি উন্নয়ন বোর্ড সর্বোপরি কাজ করে এবং আমাদের যে জনবসতি আছে সেটাকে যেন থাকার মতো একটা অবস্থা তৈরি করে দেয়। ইতিমধ্যে এলাকার প্রায় শতাধিক বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে চিন্তিত স্থানীয় প্রতিনিধিরাও। অবৈধভাবে বালু উত্তোলন এবং এই মৎস্য খামারগুলা পরিহার করে বাঘা নদীর সোজা করে একটা বাঁধ নির্মাণ করে আমাদের অত্র অঞ্চলকে বাঁচানোর জন্য আমাদের জোর দাবি। এই ভাঙ্গর প্রতিরোধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, এটা একটা বিহিত করবেন বলে আশা রাখি। স্থানীয় সংসদ সদস্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে যাচ্ছে প্রশাসন। জিও ব্যাগের মাধ্যমে হোক, বোল্ডার দিয়ে হোক, যেভাবে হোক এই ভাঙনটাকে রোধ করা যায় কিভাবে সেটা প্রচেষ্টা হচ্ছে। 1 নম্বর কাজ করতে লাগবে এবং পরবর্তীতে যেটা করতে হবে বালু উত্তোলনটা পরিকল্পিতভাবে যদি করতেই হয় পরিকল্পিতভাবে করতে লাগবে। নদী ভাঙন রোধের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মাসুদ মুস্তাহিদ, RTV। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রামের 5 ক্রীড়া সংগঠককে সংবর্ধনা দিয়েছে নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাব। শনিবার রাতে ক্লাবটির 45 বছর পূর্তি অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়া সংগঠকরা হলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, সালমান ইস্পাহানি, শাহেদ আসগর চৌধুরী, নাদের খান ও সেলিম আহমদ। তাদের হাতে স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। তিনি যখন আম্পায়ার অ্যাসোসিয়েশনের দায়িত্ব। জাটকা নিধন বন্ধে বিশেষ সতর্কতা জারি করেছে নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান। দুপুরে রাজধানীর মিরপুরে নৌ পুলিশের প্রধান কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন। জাটকা রক্ষায় জেলেদের জন্য স্থায়ী কর্মসংস্থান এবং ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের দেয়া প্রণোদনা জেলেদের জন্য যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন নৌ পুলিশের এই কর্মকর্তা। এবার 586 জন জেলেকে আটক, 1,60,00,000 মিটার কারেন্ট জাল, 18,000 কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। এবারে মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সাফল্য আসছে নারী দলের হাত ধরে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আনছেন সাবিনা, মারিয়া, মৌসুমীরা। এদেরই একজন আঁখি খাতুন। রক্ষণ ভাগের খেলোয়াড় হয়েও গোল করতে বা করাতে জুড়ি নেই তার। তবে আঁখির ফুটবলার হয়ে ওঠার পথটি মোটেই সহজ ছিল না। একদিকে দরিদ্রতা, অন্যদিকে সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে। সিরাজগঞ্জের তাঁতি পরিবারের মেয়ে আঁখির ফুটবলার হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন মমিন রোহন। দেখুন ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। আঁখি খাতুন বর্তমান বয়সভিত্তিক নারী ফুটবল দলের নির্ভরতার প্রতীক। 16 বছর বয়সী আঁখির বেড়ে ওঠা সিরাজগঞ্জের শাহজাদপুরের পাটখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে। খেলেন রক্ষণ ভাগে, তবে গোল করতে কিংবা গোল করাতে তার জুড়ি মেলা ভার। কঠোর পরিশ্রম আর প্রখর ইচ্ছা শক্তির মাধ্যমে এরই মধ্যে সবার আস্থা অর্জন করেছেন আঁখি।
তবে তার ফুটবলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তাঁত শ্রমিক বাবা আক্তার হোসেনের। ফ্যামিলি প্রথম থেকেই সাপোর্ট ছিল যে আমি ভালো একটা প্লেয়ার হব। বিশেষ করে আমার আব্বু খবরে দেখতে পাইছিল যে এই স্টেডিয়ামে মেয়েদের আন্ডার-16 খেলা হচ্ছিল। তখন আমার এসে বলে, তখন আব্বু আমার অনেকগুলো কথা বলে যে খেলাধুলো করো না কেন, দেখো তোমার বয়সী মেয়েরা টিভিতে খেলতেছে। একজন মেয়ে হয়ে খেলবেন ফুটবল, তাও আবার ছেলেদের সঙ্গে, বিষয়টি যেন মানতেই পারছিলেন না গায়ের অনেকে। তবে লোকের কথায় কান দেননি তারা। গ্রামের মানুষ অনেক কথা বলতো যে মেয়ে খেলবে তো আবার হাফ প্যান্ট পরে কেমন দেখায় ছেলেদের ভিতরে খেলাধুলা করে। আম্মু দাদি তো কিছু বলতো না, শুধু শুনতো, আমারে কিছু বলতো না। আমার বললে যদি আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। বাবার ইচ্ছা হয়ে গেছে নিজের স্বপ্ন, সে লক্ষ্য পূরণে দুর্নিবার আখি খাতুন। ফুটবল মাঠের সবুজ ক্যানভাসে পায়ের কাঁড়িকুড়িতে আঁকা আলপনায় জয় করে চলেছেন ভক্তদের মন। ভালো খেলার স্বীকৃতি মিলেছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। সেই মুহূর্তটা দারুণভাবে আন্দোলিত করেছে তাকে। বাড়িতে যখন থাকতাম তখন তো টিভিতে দেখতাম, আর সেই মুহূর্তের সামনে দেখতে পারছি তো ভালো লাগছে। ওনার দিকে তাকিয়েছিলাম তো ওনার থেকে আমি একটু লম্বা হয়েছিলাম, তো আমাকে মাথায় হাত দিয়ে বলছিল তুমি তো অনেক লম্বা, ভালো করে চেষ্টা করো, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। তো তখন আরো ভালো লাগছে। জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণের পাশাপাশি দরিদ্র পরিবারে ফিরেছে সচ্ছলতা, কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশা এতটুকু কমেনি আখি খাতুনের। চেষ্টা করতেছি, বঙ্গমাতা বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা এই টুর্নামেন্টটা ছাড়ছে, তো আমরা চেষ্টা করব যে ভালো খেলার, যেহেতু বাংলাদেশে আমাদের নিজের মাঠে খেলা। দারিদ্রতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে নিজের স্বপ্ন পূরণে এদেশের হাজারো নারীর এগিয়ে চলার উজ্জ্বল উদাহরণ হতে পারেন আখি খাতুন। মমিন রোহন, RTV, ঢাকা। সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় অভিনেতা টেলিস আমাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দুপুরে দীর্ঘদিনের কর্মস্থল FDC প্রাঙ্গণে তার চতুর্থ জানাজা হয়। এতে অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, অভিনয় শিল্পী, কলাকুশলী সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজা শেষে টেলিস আমাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তারা। পরে মৃতদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানে পঞ্চম ও শেষ জানাজার পর তাকে বাবা মার কবরের পাশে দাফন করা হবে। সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার খবর দিয়ে। বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে চলছে জনপ্রিয় চলচ্চিত্র যদি একদিন। দর্শকপ্রিয় চলচ্চিত্র যদি একদিন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত। গত 5ই এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাজে ছবির প্রিমিয়ার শো হয়। উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অভিনেতা ও পরিচালক কাজী হায়াত সহ গণ্যমান্যরা। পর্যায়ক্রমে চলচ্চিত্র দেখা যাবে বস্টন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ভার্জিনিয়া, বাল্টিমোর ও ওয়েস্ট পাম বিচের সিনেমা হলগুলোতে। পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে এরপর টেক্সাসের হিউস্টন, শিকাগো, নিউ জার্সি, অরল্যান্ডো, কানেকটিকাট সহ অন্যান্য রাজ্যেও মুক্তি পাবে দর্শক নন্দিত চলচ্চিত্র যদি একদিন। অনেক কাজ একসাথে করতে হয়েছে যাতে সবার কাছে চলচ্চিত্রকে আমরা নিয়ে যেতে পারি। মানুষের মধ্যে যেন সেই ধারণাটা হয় না বাংলা চলচ্চিত্রের যে ঐতিহ্য সেটা আমাদের আছে, সেটা আমরা ফিরিয়ে আনার জন্য সত্যি সত্যি চেষ্টা করছি। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র, এই কারণে হয়তো বা চলচ্চিত্রটি এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। 5ম সপ্তাহ চলছে বাংলাদেশে, আজকে এখানে রিলিজ হলো, নেক্সট উইকে লস অ্যাঞ্জেলেস সহ আর বেশ কয়েকটি বড় বড় শহরে রিলিজ হবে। চমৎকার একটি গল্প, পরিচ্ছন্ন একটি গল্প, এবং পরিচ্ছন্ন একটি গল্প দিয়ে আমরা যেটা বলি অশ্লীলতা কিংবা ধরেন এই সস্তা হাততালি পাওয়ার যে বাংলা সিনেমা যেটা যদি হয়েছে, যে সেই জিনিসগুলো ছাড়া একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবার নিয়ে মুভি দেখার মতো যে মুভি হয়, সেটা যদি একদিন মুভিটা। আমরা আশা করি এটা দর্শকদের অনেক সাড়া জাগিয়েছে এবং আশা করি এই ছবিটা অত্যন্ত সফলভাবে আমরা
আমেরিকায় যুক্তরাষ্ট্রে চালাতে পারবো। সুস্থ চলচ্চিত্র একটা দেশের সংস্কৃতির একটা সিম্বল হতে পারে। আমাদের মিডিয়ার ভাই যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আরো বেশি করে প্রচার করবেন। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস, অবরোধ প্রত্যাহারের আহ্বান উপাচার্যের। আগুনে ঝলসে দেওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রীর সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, অভিযুক্ত অধ্যক্ষ আটক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। বরগুনায় ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি, ভবনটি পুনর্নির্মাণ করা হবে বললেন এলজিআরডি মন্ত্রী। এবং প্যারোলে নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি, গণ অনশনে বললেন ফখরুল। চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে দলটি, অভিযোগ তথ্যমন্ত্রীর। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।